ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে ভিন্ন। পাঁচ আঙ্গুল্লা কপাল বা সান কপাল, কপাল রে ভাই। প্রথম গোল কোন গোল? সরাসরি অ্যাকশন থেকে ডাইরেক্ট আলোচনা টেবিলে নিয়ে আসা বা বাধ্য করা বা টেকনিক্যালি পরিস্থিতি তৈরি করা, প্ল্যান বি তে চলে আসলেন, সফল হয়েছে। যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্ততপক্ষে তার এই জায়গাটিতে শতভাগ সফল হয়েছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা দেখিয়ে যাচ্ছেন, যে পথটা তিনি বেছে নিয়েছেন, সেই পথে থেকেই কিন্তু রাজনীতিটা করতে হবে। তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন। জনগণের মন জয় করেন, জনগণের মন জয় করার একটাই রাস্তা। বাংলাদেশ নিয়ে মার্কিন নতুন প্রশাসন রীতিমতো গবেষণা শুরু করেছেন। দফায় দফায় কর্মকর্তারা আসছেন। এখন এই পর্যায়ে সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তারা আসছেন। সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন তিনটা জিনিসই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূস সরকার একটা কঠিন ঘটনা ঘটিয়ে দিচ্ছে। বিএনপির বাধার জাল ছিন্ন করে অবশেষে ঘটনা ঘটতে যাচ্ছে। দর্শক, যা ঘটতে যাচ্ছে, যে বিষয়টা এখন বিশ্লেষণ করছি, অবাক হচ্ছেন? এটাই সত্য হতে যাচ্ছে। কিভাবে বিএনপি ধরা খাবে? চীনের সাথে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে বাংলাদেশ কিন্তু লাভবান হচ্ছে। পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে কমছে, চীনের আধিপত্য জায়গা নিচ্ছে বাংলাদেশ। ডাক্তার শফিকুর রহমানকে কাছে পেয়ে বেগম খালেদা জিয়া হাউমাউ করে কেঁদে ফেললেন। বৈঠকটি হলো ভেরি সিক্রেট এবং গোপনীয়তার সাথে রবিবারে বৈঠকটি করেছেন। তারেক রহমানের বাসায় উপস্থিত ছিলেন। প্রিয় সালাউদ্দিন ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন, চক্ষু বুঝে চিন্তা করে দেখুন, যদি বিপ্লব আজকে না হতো, তাহলে আজকের বাংলাদেশের মানুষের কি কঠিন দশা হতো। আজকের আপনার হাতে বেরুরা থাকতো, আপনাকে আজকের ভারতে থাকতে হতো, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে কিংবা গৃহবন্দী থাকতে হতো। আপনি বিএনপির এত বড় নেতা, চিন্তা করে দেখুন জীবনের কতটি বছর আপনার কেটে গিয়েছে বিদেশে। বাংলা নববর্ষ পহেলা বৈশাখে বাংলাদেশে যা ঘটেছে 1971 সালের পর সত্যি নজিরবিহীন ঘটনা, অসাধারণ দৃশ্য। ডক্টর ইউনূস প্রশংসায় ভাসছেন যে কেমন বাংলাদেশ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে ভিন্ন। একটা পর্যায়ে সারা বিশ্বব্যাপী তিনি পরিচিত হয়েছেন একজন সফল ব্যবসায়ী। তবে রাজনীতি করার যে শখটা ছিল, সেই 111 সরকারের পর সেটা মানে চিরতরে ওনার মিটা গেছিল। কিন্তু ভাগ্য কি জিনিস দেখেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কপালটা আসলে অন্যরকম। মানে আমাদের লোকাল ভাষায় বলে যে পাঁচ আঙ্গুল্লা কপাল বা সান কপাল, কপাল রে ভাই। যে সিস্টেমে তিনি মানে বাংলাদেশ নামক রাষ্ট্রটার সর্বোচ্চ পদে আসীন হয়েছেন, এরপর ওনার বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ব্যক্তি ইউনূস নিজেকে আলোকিত করছেন। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটাকে পরিবর্তনের জন্য বলেন, বিশ্বব্যাপী এই মুহূর্তে যে কনসার্ন পাচ্ছেন এগুলোর জন্য বলেন, বা আগামী বাংলাদেশে লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি এগুলো মুক্ত বাংলাদেশ বলেন, এগুলোর জন্য জনগণের একটা অংশ, সব জনগণ আমরা বলতে পারি না, জনগণের একটা অংশ চাচ্ছে তিনি যেন ক্ষমতায় থাকেন। তো এখন গতকালকে আমি একটা নিউজ দিছিলাম যে মার্চ ফর ডক্টর ইউনূস, অনেকে এটা হালকা নিয়েছিলেন তাই না? এবার দেখেন নারায়ণগঞ্জে কি ঘটছে। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই কর্মসূচি পালন করে। পত্রিকাতে এই শব্দগুলো একটু কানেক্টেড রাখা দরকার। সর্বস্তরের জনগণ এখানে আসে নাই, যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা চায় তারাই আসছে। আচ্ছা, রাজধানীর ধনিয়া কলেজের সাবেক শিক্ষার্থী আলিফ দেওয়ানের নেতৃত্বে এই মানববন্ধন তৈরি হয়। সেখানে অনেকেই বক্তব্য দিয়েছেন। তাদের বক্তব্য, ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের সময় কেউ কথা বলতে পারতো না, স্বাধীনভাবে চলতে পারতো না, এখন দেশের মানুষ স্বাধীনভাবে চলতে কথা বলতে পারছে। আগামী 2-3 বছর এই পরিস্থিতি চলমান থাকলে ভালো একটি পরিস্থিতির মধ্যে আমরা দেশে নির্বাচন করতে পারবো। একদল চাঁদাবাজি অপকর্ম করছে, আবার তারা নির্বাচন করছে। এই বক্তব্যটা সরাসরি বিএনপিকে টার্গেট করে তারা দিচ্ছে। সরকারের প্রতি তাদের দাবি, যারাই মানববন্ধনে আসছে, তো তাদের বক্তব্য যে আমরা দলমত নির্বিশেষে ওনাকে চাই এবং সংস্কার বাধ্যতামূলক এটা করতে হবে, দেশ গোছাইতে হবে। 2-3 বছর তিনি ক্ষমতায় থাকুন, সংস্কার শেষে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে। আর বলছেন যে দেশ থেকে ওনার নেওয়ার কিছু নাই। দেখেন, আমরা সত্যিটা বলতে হবে। তো বলছে ও তার বিদেশে লবিং করার ক্ষমতা আছে, এটা সত্য। ওনার স্বজন হারানোর বেদনায় যেটা উনি বিক্রি করে খাবেন, এটা আওয়ামী লীগের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনার ইস্যুতে বলছেন। ওনার পরিবারের কোনো ব্যাকগ্রাউন্ড নাই, এটাও সত্য। তিনি নিজের যোগ্যতা এখানে এসেছেন, এটাও সত্য। কারণ কি, ডক্টর মোহাম্মদ ইউনূস এই জায়গায় আসবেন কেউ ভাবে নাই। ওনার ব্যক্তি ক্যারিয়ারটা এতটা গ্লোরিফাই যে উনি আসার পর একটু দ্বিমত করে নাই। ইউনূস সরকার প্রয়োজনীয় সংস্কার কাজ সম্পন্ন করতে পারলে একটা ভালো বাংলাদেশ গঠন করতে পারবো। সবাই একটা ভালো বাংলাদেশ চাই, যেখানে সান্দাবাজি, লুটপাট, দখলদারিত্ব, থানা পুলিশের চামচামি এগুলা বা প্রশাসনের চামচামি এগুলোর বাইরে কিন্তু আমরা একটা বাংলাদেশ আসলেই চাই। কিন্তু এটা এত সোজা না।
যাই হোক, কারা কারা মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে এরকম চাচ্ছেন, বা এরপর আমরা দেখলাম যে সারা বাংলাদেশ থেকে নারায়ণগঞ্জের মতন ইউনূস সমর্থকরা মার্চ ফর ডক্টর ইউনূস তারা পালন করতে যাচ্ছে। চীনের সাথে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে বাংলাদেশ কিন্তু লাভবান হচ্ছে। একটা রিপোর্ট আপনাদের দেখাচ্ছি, বাংলা ট্রিবিউন করেছে। সেখানে বলা হচ্ছে পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে কমছে, চীনের আধিপত্য, জায়গা নিচ্ছে বাংলাদেশ। অন্য কোনো না, আরো চীনের মার্কেট অনেক বড়, অনেক পণ্যের। অন্তত পোশাক রপ্তানিতে যুক্তরাষ্ট্রে চীনের অবস্থান ছিল 1 নম্বর, বাংলাদেশ ছিল 2nd পজিশনে। সেই পরিস্থিতি কিন্তু এখন উল্টে গেছে। কেন? যেহেতু চীনা পণ্যের উপরে 145% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিশ্বের সবাই ক্ষেত্রে 90 দিন স্থগিত করেছে, কিন্তু চীনের ক্ষেত্রে করা হয়নি। এটা নিয়ে পাল্টাপাল্টি যুদ্ধ চলছে। 125% আরোপ করেছে চীন, তারা করেছে 145। এই অবস্থায় পুরো চাপটা এখন মার্কিন বায়াররা বাংলাদেশ থেকে কাপড় নিচ্ছে। বিশ্বের সবচেয়ে বড় পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্রে দ্রুত পাল্টে যাচ্ছে বাজার চিত্র। একসময় যে বাজারে চীনের একচেটিয়া আধিপত্য ছিল, সেখানে এখন জায়গা করে নিচ্ছে বাংলাদেশ সহ অন্যান্য উন্নয়নশীল উৎপাদক দেশগুলো। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস এর সর্বশেষ তথ্য বলছে 2018 সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল 540 কোটি 10 লাখ মার্কিন ডলার। ওই সময় চীনের রপ্তানি ছিল 2737 কোটি 10 লাখ ডলার, অর্থাৎ বাংলাদেশের তুলনায় প্রায় 5 গুণ বেশি। কিন্তু 6 বছর ব্যবধানে সেই চিত্র অনেকটাই বদলে গেছে। 2024 সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে 734 কোটি 28 লাখ ডলারের পোশাক, যা 2018 সালের তুলনায় 194 কোটি 20 লাখ ডলারের বেশি। অন্যদিকে একই সময় চীনের রপ্তানি কমে দাঁড়িয়েছে 1650 কোটি 74 লাখ ডলার, অর্থাৎ 1086 কোটি 48 লাখ ডলার কমে গেছে। ফলে এখন চীনের রপ্তানি বাংলাদেশের তুলনায় শুধু 2 গুণের সামান্য বেশি, ডাবলের বেশি। এমন বড় ব্যবধানের এতটা সংকটন বিশ্ববাজারে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্ত অবস্থানকে ইঙ্গিত করে। যুক্তরাষ্ট্রের অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য অনুযায়ী গত 6 বছরে বাজার দখলে দ্রুত এগিয়ে এসেছে বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত, কম্বোডিয়া এবং পাকিস্তান। সংস্থাটির সর্বশেষ তথ্য বিশ্লেষণ করে দেখা যায় গত 6 বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে 35.95%। এই সময় যুক্তরাষ্ট্রে চীনের পোশাক রপ্তানি কমেছে 39.69%। শুধু তাই নয়, মোট পোশাক আমদানির বাজারেও 4.37% পতন ঘটেছে। অর্থাৎ বাজার ছোট হলেও চীনের অংশীদারিত্ব কমেছে সবচেয়ে বেশি, আর সেখান থেকে সুবিধা পেয়েছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ। এখন সামনে বলা হচ্ছে যে এই যে ট্যারিফ যুদ্ধ, সেই যুদ্ধে এখন যেটা হবে, সামনে ধারণা করা হচ্ছে যে বিকেএমএর সাবেক সভাপতি ফজলুল হক বলছেন, 2 দেশের শুল্ক আরোপের প্রতিযোগিতা দেখে মনে হচ্ছে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বৈরিতা দ্রুত শেষ হবে না। উচ্চ শুল্কের কারণে চীনের ক্রয় দেশ দ্রুত সরে আসবে, অনেক কারখানাও স্থানান্তরিত হতে পারে, বাংলাদেশকে এই সুযোগ কাজে লাগাতে হবে। অর্থাৎ বিরাট একটা সম্ভাবনা তৈরি হয়েছে। চীনের অনেক পোশাক কারখানা চলে আসবে বাংলাদেশে, বাংলাদেশ থেকে যাতে রপ্তানি হয়। কেন চীন থেকে রপ্তানি করলে তার যে ট্যারিফ অর্থাৎ শুল্ক দিতে হবে, সেটা কোনো আমেরিকান বায়াররা ওই উচ্চ মূল্যে কিনে এটা মানে মার্কেটিং করতে পারবে না। সুতরাং বাংলাদেশের সম্ভাবনা সবচেয়ে বেশি। তারপর অন্যান্য দেশ, পাকিস্তান এগিয়ে আসবে, কম্বোডিয়া এগিয়ে আসবে, ভিয়েতনাম এগিয়ে আসবে। কিন্তু যেহেতু বাংলাদেশ এখন 2য় অবস্থানে আছে, সুতরাং বাংলাদেশ খুব দ্রুত 1 নম্বর অবস্থানে চলে আসার সমূহ সম্ভাবনা তৈরি হয়েছে। এখন এই সুযোগটা কিভাবে কাজে লাগানো যাবে, সেটা নিশ্চয়ই আমেরিকার সাথে বাংলাদেশ একটা বোঝাপড়া করবে। দর্শক, সবাই এখন নির্বাচন করতেছে, আর বর্তমান সরকার অনির্বাচিত সরকার। এটা শোনার পর বুঝছেন, মনটা খুব খারাপ হয়ে গেল। সন্ধ্যার সময়, আমি সন্ধ্যার সময় নজরে পড়ছে, সারাদিন আর অনলাইনে আসি নাই। ছাদে যে গেলিংয়ে হেলান দিয়ে চিন্তা করতেছিলাম, সত্যি তো এই সরকার তো কোনো ভোট নিয়ে আসে নাই কারো, এটা তো নির্বাচিত সরকার না, অনির্বাচিত সরকার। এদেরকে কে ভোট দিল? হ্যাঁ, এই সরকারে কে ভোট দিল? কে ভোট দিল বলার সঙ্গে সঙ্গে বুঝছে, দেখি আকাশটা লাল হয়ে গেছে। হঠাৎ দেখি আকাশ লাল হয়ে গেছে, সংসদ ভবনের আকাশ লাল হয়ে গেছে। তারপর দেখি একে একে ভোটার আসতেছে, শহীদরা আসতেছে সংসদ ভবনের আকাশে, বুক চিতায় বলতেছে, আমি ভোট দিছি, আমি ভোট দিছি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ভোট দিছি। মুগ্ধা এসে বলতেছে, পানি লাগবে পানি, আমি ভোট দিছি আমি। ওইখানে ওই যে সুজন রিক্সাওয়ালা, সেও আকাশে সেলুট দিয়ে বলতেছে, আমি ভোট দিছি আমি। এরাই ভোট দিছে। ওরা ভোট না দিলে কিভাবে উনি আসলেন, কিভাবে ক্ষমতায় বসলেন? 8ই আগস্টে উনি যখন চেয়ারে এসে বসলো, সারা দেশের মানুষ সবাইকে মেনে নিচ্ছেন না, দেশের অর্ধেক মানুষ মনে করছে উনি আবার কেন আসলো, উনি কি করবে। কিন্তু ধীরে ধীরে উনার কর্ম দিয়ে উনি মানুষের মন জয় করে নিছে। 8 মাস পর দেখেন উনার প্রতিটি কথা সত্যি হতে যাচ্ছে। উনি কিন্তু বলছিলেন, অনেক আগে বলছিলেন
ইয়াংদেরকে জায়গা ছেড়ে দিতে হবে, যুব সমাজকে জায়গা ছেড়ে দিতে হবে, আমাদেরকে সরে যেতে হবে, মানে বয়স্ক মানুষগুলাকে সরে যেতে বলতেছে, জওয়ানদেরকে জায়গা ছেড়ে দিতে বলতেছে, তাদের হাতে দেশ তুলে দিতে হবে। এই কথাগুলো উনি বলতেছিলেন, ওনার নিজের মুখে বলছেন। এই আনন্দ শোভাযাত্রায় কি আপনারা ইঙ্গিত পান নাই? জুলাই অভ্যুত্থানটার চেতনা পুরা ভরপুর ছিল না? পুরা জুলাই আগস্টের চেতনায় ভরপুর। তার মানে উনি যা বলছেন দেশকে সেদিকে নিয়ে যাচ্ছেন। উনি বলছেন কিন্তু জওয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে হবে, এবং জওয়ানদের হাতে ছেড়ে দিবে বলেই তো ওই যে এনসিপি পার্টি, এই যে বিএনপি বারবার বলে যে নির্বাচন দিতে হবে, নির্বাচন বিলম্বিত করা যাবে না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। বলার পিছনে কারণ আছে তো, বিএনপি বুঝা ফেলছে তো। আমরা সাধারণ মানুষরা বুঝতেছি না, বিএনপি বুঝবে না? ওরা হলো পোড় খাওয়া রাজনীতিবিদ। গত 16 বছর ওরা ফাইট দিছে তো ভাই, ওদের পুরো জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, মামলা হয়েছে, জেলে গেছে, বাড়ি ছাইরা পালাইছে, সবই ঠিক আছে। তারা কিন্তু বুঝতে পারতেছে যে বর্তমান সরকার গোপনে একটা দল গঠন করতেছে, গোপনে না ভাই, প্রকাশ্যে একটা দল গঠন করে ফেলাইছে। আর এই দলটার পিছনে সমস্ত ইসলামিক মাইন্ডের যতগুলো দল আছে সবাই আছে, সব দিক থেকে আছে, ফাইন্যান্সের দিক থেকেও আছে, মন থেকে সাপোর্ট আছে, বুদ্ধি পরামর্শ দিক থেকে আছে, সবকিছু ভাই এই দলের পিছনে আছে। সরকারের ছত্র ছায়া জায়গায় যদি একটা দল হয়ে যায়, আর ওই দল যদি নির্বাচনে সুযোগ সুবিধা নিয়ে নেয় এবং নির্বাচনের আগে যদি পুরো দেশে তাদের সেটিংটা করে ফেলাইতে পারে, অলরেডি তো তারা তাদের প্রার্থী নির্বাচন করতেছে, কোথায় কাকে দিবে, কার বিরুদ্ধে কাকে দাঁড় করাইবে, এইসব চলতেছে। এই কথাগুলো আমার না, বিএনপি হাইকমান্ড তারেক রহমান সাহেব বলছে যে ওনারা তো ভিতরে ভিতরে নির্বাচন শুরু করে দিছে। কিন্তু আমিও বলি হ্যাঁ, নির্বাচন শুরু করে দিছে, নির্বাচন হয়ে যাবে, নির্বাচন অবশ্যই হবে 2026-এর জুনের পরে যাবে না, জুনের আগেই নির্বাচন হবে। ওইটাই রোডম্যাপ, ওই রোডম্যাপ অনুযায়ী সবাই নির্বাচনে নাইমা যান। ওনারা নাইমা গেছে এবং অনেক দূর আগায় গেছে। এবং এই জুলাই গণ অভ্যুত্থান থেকে যে দলটা জন্ম নিল, যে দলটা আজকে সংসদ ভবনের আকাশে আইসা জানায় দিয়ে গেল যে আমরা নির্বাচন করছি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে, আর ইউনূস স্যার তো বলেই আমি জওয়ানদের হাতে সবকিছু ছেড়ে দিতে চাই। ওই হিসাবে এই দলটাকে ভয় পাবার কারণ আছে অনেকের। কারণ কি জানেন, এই দলটা আসলে অনেক দূর আগায় গেছে। কিভাবে আগায় গেছে আমি একটুখানি বুঝাই বলি, কেউ কিছু মাইন্ড করবেন না। ধরেন জামাত ইসলামকে আপনি সামনে আনলে একটা কলঙ্ক আছে, ওই যে 71-এর ওই কলঙ্ক, যে ওনারা স্বাধীনতার পক্ষে না। তার মানে কি জামাত নিজেও কিন্তু এটা বুঝতে পারে যে হ্যাঁ আমরা সামনে পরে যাব। ওই যে ডক্টর ইউনূস স্যারের মতো ওই একই আদর্শ ওনারাও চায়। এটা আমার ব্যক্তিগত ধারণা যে এই জওয়ানদেরকে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে সামনে এগিয়ে দিবে আগামী নির্বাচনে, এবং তারা কিন্তু শক্ত প্রতিদ্বন্দ্বী। এইটা কিন্তু বিএনপি বুঝতে পারছে, যার জন্য ওনারা বারবার নির্বাচন চায়। কারণ সরকারের ছত্র ছায়া, এটা কিন্তু সত্যি কথা। আপনি যে কোনো অ্যাঙ্গেলে বিচার করেন না কেন, সরকারের সাপোর্ট আছে, এই দলের পিছনে সরকারের সাপোর্ট আছে। এটা কিন্তু বিএনপি বুঝতে পারছে, যার জন্য বর্তমানে কিন্তু আওয়ামী লীগের চেয়েও বেশি বিপদে আছে বিএনপি। এটা বিএনপি বুঝতে পারলেই বলতেছে তাড়াতাড়ি নির্বাচন দেন। কিন্তু তাড়াতাড়ি নির্বাচন এখন কিভাবে দিবে, যেহেতু আপনারা ডেডলাইন দিয়ে দিচ্ছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। এখন যদি আপনাদের কথাটা মেনে নেয়, তার মানে আপনাদের কাছে হার মাইনা গেল বর্তমান সরকার, এবং এই হারের বোঝা কিন্তু জায়গা পড়বে এই এনসিপির উপরে। বর্তমান যারা এই সরকারের সাপোর্ট দিতেছে ওরা কি করবে জানেন, যখনই আপনারা বলবেন ডিসেম্বরে নির্বাচন দিতেই হবে, ওরা বলবে যে আমরা নির্বাচন করব না, এখন আমরা ডিসেম্বরে নির্বাচন করব না, আমরা জুনে নির্বাচন করব। এখন বলেন সরকার কত বড় প্যাচে পড়লো না? ওনাদের ছাড়া, এতগুলো দল ছাড়া নির্বাচন করতে পারবেন? শুধু এক বিএনপি কে নিয়ে বা বিএনপির অঙ্গ সংগঠন যারা আছে তাদের দিয়ে নির্বাচন করলে নির্বাচন হবে? হবে না। আওয়ামী লীগ সরকারও তো নির্বাচন করছিল বিএনপি কে বাদ দিয়া, ওই নির্বাচন কি গ্রহণযোগ্যতা পাইছে? পায় নাই। তার অর্থ কি দাঁড়াইলো, এনসিপি, জামাত, সব ইসলামিক দল এবং বিএনপি তার অঙ্গ সংগঠন সবাই মিলে একটা নির্বাচনে আসতে হবে 2026-এর জুন মাসে। ওই অঙ্কটি আগাইতে হবে। ডিসেম্বরে যদি নির্বাচন না করাইতে পারেন, আপনারা ধরে নিলেন আপনারা অনেক দূর পিছায় গেলেন, এবং এই পিছায় যাওয়াটা কিন্তু আপনাদের নির্বাচনে যায় 2026-এর জুনে এফেক্ট করবে। হ্যাঁ, এটা প্রভাব পড়বে যদি আপনারা আদায় না করতে পারেন ডিসেম্বরে নির্বাচন। আর নির্বাচন যদি জুনে হয়, তার মানে কি বর্তমান যে পার্টি ওরা জিতা গেল, কারণ ওরা তো চায় সংস্কার, বিচার সবকিছুর পরে নির্বাচন। আর ওই নির্বাচনই হইতে যাচ্ছে জুনে। শুনেছি সংবিধানে লেখা আছে এই দেশের মালিক জনগণ। যদি এই দেশের মালিক জনগণ হয়, তাহলে জনগণের মনের কথা বুঝার চেষ্টা করেন, জনগণ কি চায় সেটা বুঝার চেষ্টা করেন, জনগণ যেগুলো অপছন্দ করে সেগুলো বন্ধ করেন। আজও প্রথম আলোতে অনেক কিছু নিউজ আছে, টেম্পো স্টার নিয়ে আপনারা নিজেরা মারামারি কইরা একজন গুলিবিদ্ধ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে অথবা মারা গেছে, এবং আরেক জায়গায় এক মহিলার ওই যে সুদের টাকা আদায় করতে যায় আপনাদের এক নেতা গায়ে হাত তুলছে। প্রথম আলোতে আছে, প্রথম আলোতে। এগুলা বন্ধ করতে হবে। সবাইকে বুঝান, সামনে ইলেকশন, হ্যাঁ নির্বাচন,
যে নির্বাচনের জন্য আমরা পাগল হয়ে গেছি, ওই নির্বাচন সামনে। আর এই নির্বাচনে যদি আপনারা ক্ষমতায় আসতে চান, জনগণের মন জয় করেন। জনগণের মন জয় করার একটাই রাস্তা, শান্তি, শান্তি, শান্তি। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।